আমরা জানাইছি, আচ্ছা, কৃষি সম্প্রদায়ের জানাইছি। এইটি যারা মনে করেন যে গরিবের জন্য কোনো কিছু নাই, তো বড় বড় লোক যারা আছে তাদেরই প্রয়োজন। এই যে ওয়ার্কার, কৃষি সরকারি ওয়ার্কার আমরা ঈশ্বরগঞ্জে যে আছে, আচ্ছা, যারা বেশি জমি আছে তাদের প্রয়োজন। আর যারা এই যে শক্তি আছে তাদের প্রয়োজন, অর্থের প্রয়োজন, মানে যারা সব দিক দিয়ে হ্যাঁ উপরের লেভেলের লোক আছে তারাই পায়। এগুলো আমরা মানে কৃষি সম্পাদকের ভিত্তি আমরা কিছু পাই না। এই পানটার চাহিদা ব্রাহ্মণবাড়িয়া যায়, ঢাকাতে যায়, সৌম্যগঞ্জ, এদিক দিয়ে নেত্রকোনা, এরপরে জামালপুর, এটির ভিতরে মানে বাহির হয়। আসসালামু আলাইকুম। আজকে একটা ভিন্ন ধর্মী একটা ভিডিও আমি করার চেষ্টা করতেছি। আমার পেছনে যে দেখতে পারতেছেন যে ঘরের মতো যে জিনিসটা, এটা আসলে কোনো ঘর না, এটা হচ্ছে একটা পানের বাগান আর কি। এখানে পান চাষ হয়, পানের বরজ বলে। আজকে আমরা পানের বরজটাতে ঢুকবো, দেখবো যে ভেতরে পান গাছগুলোর কি পরিস্থিতি বা কিভাবে পান গাছগুলো চাষ করা হয়। আমরা অনেকেই হয়তো পান খাই বা পান সম্পর্কে জানি, কিন্তু পান কিভাবে চাষ করা হয় সেটা আমরা অনেকেই জানি না। আজকে আমি আপনাদের দেখাবো যে পান কিভাবে চাষ করা হয় এবং এই পান চাষের পেছনে কিভাবে কত খাটনি প্রয়োজন হয় বা কত সুন্দর করে পান গাছগুলো সাজানো হয়, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসেন আমরা ভিতরে ঢুকি, পানের বরজটার ভেতরে ঢুকি। এবং ছোটবেলায় আমরা এও শুনতাম যে পানের বরজে নাকি মানে ভূত প্রেত থাকে, এখানে নাকি একলা যাইতে নাই। ঠিক আছে, এই সামনে অনেকজন লোক কাজ করতেছে, অনেক দাদারা, তাদের সাথে দেখতে পারতেছেন তারা মাটি কাটতেছে পানের বরজের জন্য। চলেন পানের বরটাতে ঢুকি, ঢুকে দেখি যে ভিতরের কি অবস্থা। আসেন এবার তাহলে আমরা পানের বরজটার ভেতরে আমরা ঢোকার চেষ্টা করি এবং ভেতরে কি পরিবেশ সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, আপনাদেরকে দেখাই। এই যে আপনারা দেখতে পারতেছেন যেই পান গাছগুলা, আপনাদেরকে একদম পরিষ্কার করে একদম কাছ থেকে আমি দেখাই। এই যে পান গাছগুলা, এই পান গাছগুলো হচ্ছে আপনার একটা লাঠি, প্রত্যেকটা গাছ যেহেতু লতানো উদ্ভিদ, যেহেতু এই পান গাছ, এই লতাগুলাই যে এভাবে গিট দিয়ে গিট দিয়ে রাখা হয় যাতে করে এগুলা মাটিতে ভেঙে না পড়ে, হেলে না পড়ে। আমরা দেখতে পারতেছি যে পান গাছের পানের বরজের ভেতরে ওনারা মাটি কাটতেছে এবং এই গাছ, এই পাশের যে পান গাছগুলা, সেই পান গাছগুলা এখনো অনেক ছোট, হয়তো ওনারা কিছুদিন আগে লাগাইছে। তো ডান পাশে যে পান গাছগুলো আছে সেই পান গাছগুলা একটু বড়, সেই পান গাছগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। এই ধরেন একদম সারিবদ্ধভাবে লাগানো পান গাছগুলা। সাধারণত ময়মনসিংহ এলাকায় যেসব পান চাষ করা হয় সেই সব পানগুলা মিষ্টি পান হয় এবং উত্তরবঙ্গের যে পানগুলো আছে, রাজশাহী বা চাপায়ের যে পানগুলা, সেই পানগুলার সাইজের তুলনায় এই পানের সাইজগুলো একটু ছোট, কিন্তু স্বাদে আসলে অনন্য। এই পান বরজটা আমি আপনাদেরকে পুরোটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। আসেন আমার সাথে থাকুন এবং প্রত্যেকটা পানের যেই সিরিয়ালগুলা, গাছগুলো লাগানোর যে কৌশল, সেটা আপনি দেখতে পারবেন যে একদম সারিবদ্ধভাবে পান গাছগুলা লাগানো হয়। চলুন একটু সামনের দিকে আপনাদেরকে দেখাই। অনেক মানুষ এখানে কাজ করতেছে, যেহেতু পানের বরজে অনেক মাটি কাটার প্রয়োজন পড়ে। তো চলেন দেখি, তাদের সাথে আমরা একটু কথা বলবো যে কি পরিমাণ পরিশ্রম তারা এখানে করে বা তাদের বেনিফিট আসলে কতটুকু হয়, আর এই পানগুলা মূলত কোন জায়গায় যায়, সমস্ত কিছু আমি আজকে দেখানোর চেষ্টা করব। যে এই পান চাষ করে আসলে চাষিরা লাভবান নাকি কোন পরিস্থিতিতে তারা আছে, বা এই পান আমাদের দেশের অর্থনীতিতে কতটুকু অবদান রাখতে পারে, সেই সমস্ত কিছুই আপনাদের আমি দেখানোর চেষ্টা করি। এবং আপনারা দেখতেই পারতেছেন যে পানের বরজটা মোটামুটি অনেক বড়। আমরা মোটামুটি অনেক সময় ধরে হাঁটতেছি এবং একটা কেল ধরেই আমরা হাঁটতেছি। আসলে ডান বামে যেসব কেলগুলো আছে সেগুলোতে আমরা যাচ্ছি না, কারণ ওনারা ও পাশ দিয়ে কাজ করতেছে। এবং আপনারা দেখতে পারতেছেন যে পাশ দিয়ে যে বেড়াটা দেওয়া, চতুর্পাশ দিয়ে কিন্তু এরকম বেড়া দেওয়া আছে, নাইলে এই বিভিন্ন ধরনের ছাগল বা গরু, শিয়াল সেগুলো নষ্ট করে ফেলতে পারে। এই জন্য আসলে ওনারা চারদিকে বেড়াটা দেয়, আর উপরে বেড়া দেয় যাতে করে সরাসরি পানের রোদ, প্রচণ্ড রোদে পান নষ্ট না হইতে পারে। একটা নির্দিষ্ট টেম্পারেচার আসলে পান চাষ করা হয়, এই কারণে চারদিক দিয়ে বেড়া দেওয়ার সিস্টেম থাকে আর কি। আমরা অনেকেই হয়তো এই পান কীভাবে চাষ করা হয় সেটা আমরা দেখি নাই, আজকে হয়তো অনেকে দেখলেন সচক্ষে একদম, এবং আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এই পানগুলা ওনারা কোথায় বিক্রি করে, কত দামে বিক্রি করে, বা এই পানের চাহিদা, ময়মনসিংহের এই পানের চাহিদা আসলে কোন কোন জায়গায় আছে, সেগুলো আমরা যারা এখানে চাষি আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। তাদের কি কি সুযোগ সুবিধা এখান থেকে তারা পায়, বা সরকারিভাবে কোনো ধরনের প্রণোদনা বা তারা পায় কিনা, বা কোনো ধরনের পরামর্শ তারা পায় কিনা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে আছে, সেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওনাদেরকে কোনো ধরনের টেকনিক্যালি বা সাপোর্ট দেয় কিনা, সেই ব্যাপারে আমরা ওনাদের সাথে একটু কথা বলবো।
বা তাদের যেসব সমস্যাগুলো আছে সেই সব সমস্যা সমাধানের জন্য সরকারিভাবে কী ধরনের উদ্যোগ নিচ্ছে সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু এই পান আমাদের দেশীয় অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ একটা অবদান রাখে, সেটা আমরা সবাই জানি। তো চলেন আমরা এখানে যারা চাষাবাদ করতেছে তাদের দু একজনের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। এখানে আপনাদের যেসব সমস্যাগুলো আছে, এই এত বড় একটা পানের বরজ যেহেতু আপনারা চাষ করতেছেন, এই বরজে অনেক ধরনের সমস্যাই তো আছে যেগুলা পোকা মাকড়, হ্যাঁ, দেখা যাইতেছে যে বগলা ডিম, অনেক প্রকারের ডিম আছে। আচ্ছা হ্যাঁ, অনেক বিভিন্ন রোগের ঝামেলা দেখা যায়, শুকনা পচা, বীজা পচা, বীর পচা, এগুলা যে আসে। আমরা তো এগুলার ভিতরে যে কৃষি সম্পাদক লোক, তাদের সাথে অনেক আলোচনাই করছি। আলোচনা করার পর দিয়েও তারা আসে না, ওইখান থেকে মানে জায়গা থেকে একটু ট্রিটমেন্ট দেয় যে এই ওষুধগুলা নিয়ে যায়, আমরা নিজেরাই আনি, নিজেরাই ব্যবহার করি। তারা এই ব্যাপারে আপনাদের না, আমাদের কোনো সাহায্য সহযোগিতা বা কোনো উদ্যোগ তারা নেয় না। আচ্ছা, আর এই যে আমাদের এই পানটা, ময়মনসিংহের এই পানটার চাহিদা কোন কোন জায়গায় বেশি? এই পানটার চাহিদা ব্রাহ্মণবাড়িয়া যায়, ঢাকাতে যায়, সৌম্যগঞ্জ, এদিক দিয়ে নেত্রকোনা, এরপরে জামালপুর, এটির ভিতরে মানে বাহির হয়। তাহলে তো আমাদের এই পানের অনেক চাহিদা। অনেক চাহিদা। আপনাদের এখানে আর কি কি জিনিস প্রয়োজন, যেমন আপনাদের নিষ্কাশনের জন্য পানি বা মোটর? পানি দরকার, মোটর দরকার, এরপরে আপনার এই যে ঔষধ দিতে গেলে ট্যাঙ্কির দরকার, অনেক কিছুই দরকার আছে। যখন একটা মৌসুম, হ্যাঁ, এখন দেওয়া লাগবে পানি। পানির সবচাইতে সংকট দেখা পড়ে যখন এটা পৌষ মাস চলতেছে, মাঘ ফাল্গুন চৈত মাস, ফাল্গুন চৈত মাসে বেশি দেখা দেয় পানির সমস্যাটা। তখন আমরা এই দূরে থাকিয়া মানে অনেক দূর থাকিয়া পানি আনা লাগে, তার মানে সেলো মেশিন দিয়া নিজেরা পাইপ। সমস্যাটা আপনাদের অনেক বড় একটা সমস্যা, যেহেতু শেষের সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা। এবং এই সমস্যাগুলো তো আপনারা হয়তো অনেকবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আপনারা জানাইছেন? আমরা জানাইছি, আচ্ছা, কৃষি সম্পাদকের জানাইছি। এইটি যারা মনে করেন যে গরিবের জন্য কোনো কিছু নাই, তো বড় বড় লোক যারা আছে তাদেরই প্রয়োজন। এই যে ওয়ার্কার, কৃষি সরকারি ওয়ার্কার আমরা ঈশ্বরগঞ্জে যে আছে, আচ্ছা, যারা বেশি জমি আছে তাদের প্রয়োজন। আর যারা এই যে শক্তি আছে তাদের প্রয়োজন, অর্থের প্রয়োজন, মানে যারা সব দিক দিয়ে হ্যাঁ উপরের লেভেলের লোক আছে তারাই পায়। এগুলো আমরা মানে কৃষি সম্পাদকের ভিত্তি আমরা কিছু পাই না। আমরা নিজেরাই কাটি, নিজেরাই আনি, নিজেরাই আল্লাহ রহমত যা আছে এখান থেকে চেষ্টা করি। এখান থেকে যা উৎপাদন হয় না, আমরা নিজেরাই পরিবার লইয়া চলাফেরা করতে পারি। দাদা, আপনাদের এই এত বড় একটা পানের বরজ, এই পানের বরজে তাহলে আপনাদের প্রতি বছরে কি পরিমাণ টাকা খরচ হয় বা কতগুলো লোক এখানে কাজ করে, সেটা যদি একটু বলতেন। আমাদের এবারে প্রতি বছরে 4-5 লক্ষ টাকার মানে টাকার কাজ লাগে, এর মধ্যে বিক্রি লাভ হয়। আর লোক বছর ভরাই এরকম। এখন যে মৌসুম, বর্তমানে মাটির সিজন, এখন তো মনে করেন যে দৈনিক 12-13 জন করে আসছি। এই যে এই পরের ভিতরে আজকে 15 দিন ধরিয়া 14, 15, 16, 17 জন করে লোক কাজ করতেছি। এরকম ভাবে মনে করেন যে 15 দিন লাগবে। এরপরে রেগুলার তো মনে করেন যে 4-5 জন আসছি। তো আমি এতক্ষণ যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাইলাম সেটা আমার এলাকারই, আমার বাড়ির পাশে একটা পানের বরজ। তো ওনাদের যেসব সমস্যাগুলো আছে সেই সব সমস্যাগুলো ওনারা বলার চেষ্টা করছে এবং বলছে, কিন্তু আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে তারা তাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতেছে না। সেটা টেকনিক্যালি হোক বা সশরীরে এসে হোক, যে কোনো যন্ত্রপাতি দিয়ে হোক, কোনো ধরনের সমস্যা কিন্তু তারা পাইতেছে না, সমস্যার সমাধান তারা পাইতেছে না। আমি তাদের সাথে কথা বললাম এবং তারা অনেক সমস্যার কথা আমারে বললো দাদারা। যেমন দেখেন এখানে যারা কাজ করতেছে, আমি একটু আপনাদেরকে দেখাই, ওনারা কিন্তু হালাল পরিশ্রম করে হালাল রিজিক কামাইতেছে, আপনার মতো চোট্টামি করতেছে না, দেশের টাকা লুট করে বাইরে নিচ্ছে না। যেসব লোকেরা চেয়ারে বসে বসে একটা সাইন মারতেছেন, কৃষক গেলে মানে চোখটারে কপালে উঠান, বইয়ে তাদের লেখা কি কৃষক জাতির মেরুদণ্ড, ওইটা শুধুমাত্র বইয়ে। বাস্তব চিত্র আপনি দেখেন, এই যে বাস্তব চিত্র দেখেন, হালাল যখন আপনি খাটবেন, হালালে কি পরিমাণ শ্রম যায় আর কি পরিমাণ মজা, তাতে আপনি বুঝতে পারবেন না, দূর থেকে আপনার বোঝা সম্ভব না। একটু খেয়াল করেন আপনারা, এত পরিশ্রম করার পরে আমাদের দেশের কৃষকরা আমাদের দেশের অর্থনীতিতে চাঙ্গা রাখে। আর সেই কৃষকরা আমরা মানে ওই শুধুমাত্র বইয়ের যে পৃষ্ঠাগুলো আছে বাচ্চাদের পড়ায় যে কৃষক জাতির মেরুদণ্ড, কৃষক জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডের হচ্ছে এই হাল। আমাদের দেশের মেরুদণ্ড কুজো হইতে হইতে আমাদের পেছন দিয়ে ঢুকতেছে, আমাদের কিন্তু এখনো সেই খবর নাই। ঠিক আছে, যাই হোক, এই ভিডিওটা আসলে আমাদের দেশের কৃষকদের উদ্দেশ্যে করে আমি বানাইলাম।
শুধুমাত্র পান চাষ করতেছে যারা, পানের বরজ করতেছে, কেবলমাত্র তাদের উদ্দেশ্যে আমি বানাই নাই। আমাদের দেশে যত কৃষক আছে একদম সমস্ত কৃষকদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো, যাতে করে এই কৃষকদের সুবিধার্থে যারা বিভিন্ন চেয়ারে বসা, প্রথম শ্রেণী কর্মকর্তা বলেন আর ওই লাস্ট শ্রেণী কর্মকর্তা বলেন, তাদের সবার উদ্দেশ্যে আমার বলা, যদি আপনার খাইতে হয়, মানে আপনার মুখে যদি খাবার মানে আসে, সেই খাবার আসবে কোথা থেকে? এই কৃষকদের হাত দিয়ে আপনার মুখে খাবার আসবে। আপনার পকেটে টাকা আছে, আপনি অনেক বড় চেয়ারে বসেন, সেটা আসলে কিন্তু কোনো বিষয় না। বিষয় কি, আপনার খাইতে হবে, আর এই খাবারটা আসবে কোথা থেকে? এই খাবারটা আসবে ওনাদের হাত দিয়ে। ঠিক আছে, আশা করি আমাদের স্থানীয় সরকার সহ দেশের সমস্ত কৃষিয়াঙ্গন যারা বসে আছে, কৃষকের জন্য যারা কাজ করার জন্য বসে আছে, যারা ফাঁকিবাজি করে যারা বসে আছে, তাদের টনক নড়বে এবং তারা এই সমস্ত আমাদের দেশের কৃষকদেরকে একদম সশরীরে গিয়ে তাদের যেসব সমস্যাগুলো আছে সেগুলো শুনবে, সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবে। কারণ তাদের বেতন কি কারণে হয়? বেতন হয় এইখান থেকে, ওনাদের পরিশ্রমের টাকাটাই আপনি পান। ঠিক আছে, সে দিয়ে আপনার অবশ্যই নজর রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটা কৃষকদের উদ্দেশ্যে ছড়ান। ঠিক আছে, আল্লাহ হাফেজ।